জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধনের খবরে আমরা আনন্দ প্রকাশ করছি। একই সাথে সারা দেশের নেতাকর্মীরা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের নিবন্ধন অর্জনের জন্য দিনরাত পরিশ্রম করেছেন, তাদের সকলের প্রতি আমাদের প্রাণ ভরা কৃতজ্ঞতা। জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন পাবে কি পাবে না, জনগণ জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আছে কি নাই, সে বিষয় নিয়ে অনেকে অনেক ধরনের কটাক্ষ করেছে। কিন্তু আমরা কিন্তু দিন শেষে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের জনগণ জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আছে এবং বাংলাদেশের জনগণ জাতীয় নাগরিক পার্টিকে সামনের নির্বাচনে যে সমর্থন ব্যক্ত করবে তার মধ্য দিয়ে এনসিপি সামনের নির্বাচনে একটা মিরাকল ঘটাবে ইনশাআল্লাহ। আমরা আজকে যে আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। নভেম্বর 1975 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ঘটনাবলীর মধ্যে সব থেকে ঘটনাবহুল একটা সময়। আমরা নভেম্বর 1975-এর কথা যখন বলি, এই ঘটনার সূত্রপাত কেন হলো, কেন 75-এর সময় এই ঘটনাগুলো ঘটলো, সেটা বুঝতে হলে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ সেই গঠনের সময়কালে কোন কোন জায়গায় ব্যর্থতা এবং ত্রুটি বিচ্যুতির জায়গাগুলো তৈরি হলো সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। আমরা দেখেছি 71-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের আপামর জনগণ তারা অংশগ্রহণ করেছেন। তারা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন একটা দেশ তারা গঠন করতে চেয়েছিলেন। বাংলাদেশে তারা গণতন্ত্র চেয়েছিলেন, সকলের বাক স্বাধীনতা চেয়েছিলেন, বাংলাদেশের মানুষদেরকে যাতে আর না খেয়ে মরতে না হয় এমন একটা রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা তারা কায়েম করতে চেয়েছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ যে সরকার গঠন করলো এবং যে সংবিধান তৈরি করলো তার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে তারা মাটি চাপা দিয়ে দিল। আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার মধ্যে চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ যেখানে গণতন্ত্রের ছোঁয়া থাকবে, নানা মতের সংমিশ্রণ থাকবে, যেখানে এক ব্যক্তির পরায়ত্ত না হয়ে কালেকটিভলি একটা দেশ পরিচালনা করা হবে, তেমন একটা শাসন ব্যবস্থা আমরা চেয়েছিলাম। কিন্তু 72-এ যে সংবিধান প্রণয়ন করা হলো, সেই সংবিধানের মূল মেসেজ ছিল একজন ব্যক্তি তৎকালে শেখ মুজিবুর রহমান তিনি কিভাবে ক্ষমতা পাকাপোক্ত করে রাখতে পারেন, কিভাবে তার দলীয় ক্ষমতাকে ব্যক্ত করতে পারেন এবং ক্ষমতায় টিকে থাকতে পারেন, তেমন একটা শাসন ব্যবস্থা তৈরি করা। এবং তাই হয়েছে, এবং এই সংবিধান দিয়েই বাংলাদেশ গত 50 বছরে তারা পরিচালিত হয়েছে। এবং 72-এর সংবিধান দিয়ে দেশ পরিচালনা হওয়ার কারণে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করা সম্ভব হয় নাই। কারণ এই সংবিধানের মধ্যে যে 70 অনুচ্ছেদ ছিল, সেই 70 অনুচ্ছেদের কারণে কোনো একজন সাংসদ তিনি সংসদে গিয়ে নিজের কথাটা বলতে পারেন নাই, জনগণের হয়ে কোনো কথা বলতে পারেন নাই। তার দল যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার দলের প্রধান যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তের সঙ্গেই তাকে একমত হতে হয়েছে। যদি সেই সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত হতে পারেন নাই, তাহলে এই 70 অনুচ্ছেদের কারণে তার সংসদ সদস্য পদই বাতিল হয়ে গেছে। তো এই পরিস্থিতি ছিল বাংলাদেশে, যেখান থেকে উত্তরণের জন্যই আমরা এই ঐকমত্য কমিশনে গিয়েছি, দিনের পর দিন আমরা আলাপ আলোচনা করেছি, কথা বলেছি। তো আমরা 75-এর যে ঘটনা প্রবাহ দেখি, মুক্তিযুদ্ধের পরের যে ঘটনা প্রবাহ দেখি, এর জন্য সম্পূর্ণ দায়ভার যেমন আওয়ামী লীগের, এবং বর্তমান বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের দায়ভারও কিন্তু বিএনপির উপরে গিয়ে বর্তায়। কেন? আমরা ঐকমত্য কমিশনে দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম যে নতুন করে রাষ্ট্রটাকে গঠন করতে হবে, রাষ্ট্রের মধ্যে যে ফেসিবাদী কাঠামোগুলো আছে, উপাদানগুলো আছে, সেগুলোকে নির্মূল করে কার্যত বাংলাদেশ যেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে তেমন একটা রূপান্তরের দিকে আমাদের অগ্রসর হতে হবে। কিন্তু আমরা যতগুলো জায়গাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দেখি, প্রত্যেকটা জায়গায় এতটা গুরুত্বপূর্ণ, যদি সেগুলো নোট অফ ডিসেন্ট থাকে এবং সেগুলো যদি কার্যকর করা না হয়, তাহলে কার্যত আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো করেছি, যেমন সংস্কার আমরা চেয়েছি, তার আসলে সিটে ফোটাও অর্জন করা সম্ভব হবে না। নোট অফ ডিসেন্ট সারা জুলাই সনদ, সেটাতে যা অর্জন, নোট অফ ডিসেন্ট সহজ জুলাই সনদ, তাতে আসলে অর্জনের সিটে ফোটাও নেই। তা আমরা তো নোট অফ ডিসেন্ট সহজে জুলাই সনদ, সেটার কার্যকারিতা ন্যায় এবং সেই কার্যকারিতাকে আইনগত ভিত্তিতেও টেকসই করা সম্ভব নয়। এই কারণেই তো আমরা জুলাই সনদের সেদিনের স্বাক্ষর অনুষ্ঠানে আমরা সেদিন অংশগ্রহণ করি নাই। আমরা তো বারবার এই কথাটা বলেছি যে যদি জুলাই সনদের আইনি ভিত্তিটা ঠিকভাবে দেওয়া হয়, যদি যে সনদের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার আদেশটা যদি সঠিকভাবে জারি করা হয়, গণভোটের প্রশ্নটা যদি সঠিকভাবে প্রেজেন্টেড হয় এবং সামনের সংসদকে যদি দ্বিত্ব ক্ষমতা দিয়ে, গাঠনিক ক্ষমতা দিয়ে যদি সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে নতুন সংবিধান অন্তর্ভুক্ত করা হয়, তাহলে পরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটি ছিল সেটাকে বাস্তবায়ন করা যাবে, নতুবা বাস্তবায়ন করা যাবে না। আমরা তো দেখি বাংলাদেশের
যে ইতিহাস, গত অর্ধ শতাব্দীর ইতিহাস ব্যর্থতার ইতিহাস, এবং এই ব্যর্থতার পিছনে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের যে দায়, সে দায়ের কেন্দ্রে আছে আমাদের সিস্টেম, আমাদের ব্যবস্থা। সেটা কখনোই এটা সঠিক ছিল না, কখনোই এটা গণতান্ত্রিক ছিল না। তো ৭৫-এর পরে যে বাংলাদেশটা নতুনভাবে গড়ার আমাদের সুযোগটা এসেছিল, সেটাও আমরা অর্জন করতে পারি নাই। ৯০-এর সময়টাতে ৩ দলীয় জোটের রূপরেখা হলো, সেই রূপরেখায় অনেকগুলো ভালো কথা হয়েছিল, কিন্তু আমরা কি দেখেছি যে ৩ দলের রূপরেখার ভিত্তিতে ৯০-তে সরকার গঠন বা সরকার পরিবর্তনের সময়কালে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আসলো, আরো অনেকগুলো পরিকল্পনা আসলো। এই দলগুলো কিন্তু যৌথভাবে হোক আর এককভাবে হোক ৯০ পরবর্তী সময় তারা বাংলাদেশের ক্ষমতা তারা পরিচালনা করেছে, দেশ তারা চালিয়েছে, শাসন করেছে। কিন্তু তারা ৯০ যে কমিটমেন্ট, সেখান থেকে তারা দূরে সরে এসেছে। ৯০-এর কমিটমেন্টের মধ্যে তারা থাকে না। এটা আওয়ামী লীগও থাকে নাই, এটা বিএনপিও থাকে না। এবং বিএনপির সাথে তখন জামাত ছিল, তাদেরও একই ধরনের ভূমিকার কথাই আমরা দেখি। তো আমরা তো সেটা বাংলাদেশে নতুন করে চাই না। এই বাংলাদেশে ক্ষণে ক্ষণে শুধুমাত্র রাষ্ট্রীয় সিস্টেমের কারণে স্বৈরাচার উৎপাদন হবে এবং সেই স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে আন্দোলন করে জীবন দিতে হবে। মানুষের জীবন তো এত সস্তা নয়, মানুষের জীবনকে তো আমরা এত সস্তা করে ফেলতে পারি না যে আমরা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের রাজনীতিবিদরা যারা আছেন তারা সিস্টেমের মধ্যে গলত রেখে দিবেন, সেই গলত সিস্টেমের মধ্য দিয়ে কেউ দেশ পরিচালনা করতে এসে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবে, তার প্রতিবাদে মানুষ রাস্তায় নামবে আর জীবন দিয়ে দিবে। এত সস্তা তো মানুষের জীবনকে করার কোনো সুযোগ আমরা দিতে চাই না। বাংলাদেশের মানুষেরা ক্ষণে ক্ষণে তারা জীবন দিতে প্রস্তুত, তারা জীবন দিতে চান, কিন্তু কেন জীবনের বিনিময়ে আমাদেরকে নতুন কিছু পেতে হবে? কেন আমরা সেই জীবনগুলোকে বাঁচিয়ে রেখে তাদের যে কর্মস্পৃহা আছে, তাদের যে ভালো নিয়তের জায়গাটা আছে, জীবিত অবস্থাতেই কেন তাদের সেই নিয়তগুলোকে, তাদের সেই ইচ্ছাগুলোকে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবো না? এই ব্যর্থতার দায়ভার তাদের উপরে আমরা দেব। অবশ্যই বাংলাদেশে গতানুগতিক যারা রাজনীতি করেছেন তাদেরকে এই দায়ভারটা গ্রহণ করতে হবে। আমরা যদি ৭১-এর পরে রাষ্ট্রটাকে সেভাবে গঠন করতে পারতাম, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গঠন করতে পারতাম, তাহলে তো আমাদেরকে এই বিভৎস অবস্থার মধ্যে পড়তে হতো না। যদি শেখ মুজিবুর রহমান ক্ষমতা পাওয়ার পরে তিনি যদি গণতান্ত্রিক মানুষের মধ্যে থাকতেন, তাহলে তো ৭৫-এর ঘটনা থেকে শুরু করে নিয়ে পরবর্তী ঘটনা প্রবাহের মধ্যে আমাদেরকে যেতে হতো না। এদেশটা এই রক্তক্ষয়ী রাজনীতির বাইরে গিয়ে নিয়মতান্ত্রিক পলিসি নির্ভর রাজনীতির মধ্যে আমরা নিজেদের রাজনীতিটা শুরু করতে পারতাম। তো বাংলাদেশ যে পেশি শক্তির রাজনীতিতে আসলো, বাংলাদেশ যে রক্তক্ষয়ী রাজনীতির মধ্যে আসলো, তার দায়ভার তো ৭১-এর পরে আমরা যেভাবে রাষ্ট্র কাঠামোটা তৈরি করতে চেয়েছিলাম বাংলাদেশের জনগণ সেটা না পারার কারণে এটা হলো। তো সেই দায়ভার যেমন আওয়ামী লীগের আছে, সেই দায়ভার থেকে তারা মুক্ত হতে পারে না। এবং সেটা দায়ভার না, আওয়ামী লীগের মধ্যে প্রবণতাটা ভিতরগতভাবে আছে, তারা ভিতরগতভাবে একটা ফেসিবাদী দল। তারা ৭১ থেকে ৭৫-এ তাদের যে শাসন ক্ষমতা তারা যেভাবে পরিচালনা করেছেন, সেইটার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেটা তারা ৮-এ ক্ষমতায় আসার পরে সেটাতে তারা শিক্ষা গ্রহণ করেন নাই। তারা আবারও স্বৈরাচারী হয়েছেন, আবারও তারা সংবিধানে এমন পরিবর্তন নিয়ে এসেছেন যে পরিবর্তনটা শুধুমাত্র একদলীয় আওয়ামী লীগীয়, এবং এই পরিবর্তনটাকে নাকি আর কোনো সংসদ পরিবর্তন করতে পারবেন না, এমন ধরনের সংশোধনী তারা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। এই সংবিধান থেকে একদলীয় বানিয়ে ফেললেন। সংবিধান তো কোনোভাবেই এক দলের কোনো বিষয়বস্তু হতে পারে না। রাষ্ট্র কাঠামো কিভাবে পরিচালিত হবে সেটা তো এক দলের বিষয় হতে পারে না। এটা সকল মানুষের গাঠনিক ক্ষমতা থেকে উৎসারিত একটা বিষয়। সেটার দিকে আমাদের যদি শ্রদ্ধাবোধের জায়গাটা না থাকে, তাহলে আমরা কিসের জনগণের রাজনীতি করি? জনগণ গণভোটের মধ্য দিয়ে তাদের একটা রায় জানান দিবেন। সে রায় আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ যেহেতু পরিবর্তনের পক্ষে, তারা হ্যাঁ ভোটের পক্ষেই তারা রায় দিবেন। কিন্তু গণভোটের পক্ষে একমত হয়ে যদি বিএনপির কোনো সিনিয়র নেতৃবৃন্দ এখন এসে বলেন যে কিসের গণভোট, যেন বা তারা আকাশ থেকে পড়েছেন, তাদের এমনটা হওয়ারই কথা। যারা পরিবর্তনের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারেন না, যারা সংস্কারের পক্ষে নাই, তারা যখন নতুন করে সমাজে বিস্তার করতে থাকেন, মানুষের মধ্যে যখন সংস্কারের আলাপটাকে তারা প্রমিনেন্ট দেখেন, তখন তো তাদের আকাশ থেকে পড়ার দশা হবেই। তারা তো জনগণের সঙ্গে সম্পর্ক যুক্ত আর নাই। তারা মনে করেছেন ৫ আগস্ট ঘটে গেছে, ছাত্ররা রক্ত দিয়ে, জনগণ রক্ত দিয়ে, শ্রমিকেরা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে নতুন করে, এখন তারা ক্ষমতায় চলে এসেছেন, তাদের ক্ষমতার জায়গায় আর কোনো ধরনের বাগড়া দেবে এমন ধরনের পরিস্থিতি মনে হয় আর কেউ তৈরি করতে পারবে না। কিন্তু বিষয়টা তো এরকম নয়। ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ জীবন দিয়েছে, শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের জন্য নয়, বরং বাংলাদেশের সামগ্রিক শাসন ব্যবস্থাতে পরিবর্তনের লক্ষ্যে তারা জীবন দিয়েছেন।
আমরা 3 আগস্টে ফিরে যাই, সেদিন কিন্তু নাহিদ ইসলাম নতুন বন্দোবস্তের ডাক দিয়েছিলেন, এবং এই নতুন বন্দোবস্তের ডাক দেওয়া কিন্তু শুধু নাহিদ ইসলামের একার কথা ছিল না। অলরেডি বাংলাদেশের সকল জনগণ তারা কিন্তু একতাবদ্ধ হয়েছিলেন, তারা কিন্তু সবাই চেয়েছিলেন যে বাংলাদেশটা যেন নতুন একটা বন্দোবস্তের ভিতর দিয়ে পরিচালিত হতে পারে। এবং রাষ্ট্র সংস্কারের আলাপগুলো কিন্তু আর অনেক আগে থেকেই বাংলাদেশে প্রমিনেন্ট হয়েছিল, রাজনৈতিক মহলে, সুধীর সমাজে, সুশীল ব্যক্তিদের মধ্যে, এমনকি গ্রামের আলোচনাতেও এই আলোচনাগুলো ছিল। কিন্তু সেই আলোচনাগুলোই যখন এখন কার্যকর করার একটা সময় চলে এসেছে, মানুষেরা যেটা অতীতে চেয়েছেন, বিএনপি নিজেও 31 দফার কথা বলে, যেটা অনেক আগেই তারা দিয়েছেন, কিন্তু এই 31 দফা তার মধ্যে যে কথাগুলো আছে সেটাতেও যে সংস্কার প্রয়োজন, এবং এই 31 দফা যে 31 দফার মধ্যে আর সীমাবদ্ধ নাই, বাংলাদেশের মানুষ যে 31 দফাকে 36 দফা করতে পারে, সেই ভাবনাটা আর বিএনপির মধ্যে নাই। তারা আসলে বলে অনেক সময় যে সংস্কার চলমান প্রক্রিয়া, কিন্তু সংস্কারের সঙ্গে যে চলতে হবে সেই মানসিকতাটা বিএনপির নাই। এটা হলে তো দেশটাকে সঠিকভাবে আমরা করতে পারবো না। আমরা দেখি যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে করা গেল না। রাষ্ট্র গঠনের অন্যতম একটা প্রধান ধাপ হলো যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে সঠিকভাবে গড়ে তোলা। বাংলাদেশের পুলিশ বাহিনী সেটাকে নিজেদের মতো করে দলগুলো ব্যবহার করেছে, সেনাবাহিনীও অনেক সময় দলগুলোর অনুগত থেকেছে। এই যে গত 14টা বছর 15টা বছর ধরে দেশে গুম খুন সেগুলো সংগঠিত হলো, অনেক সিনিয়র অফিসাররা এগুলোর সঙ্গে যুক্ত থেকেছেন, তারা তো পারতেন দেশের পক্ষে থাকতে, কিন্তু না, এই মুষ্টিমেয় কিছু ব্যক্তির কারণে গোটা একটা বাহিনীর দুর্নাম তৈরি হলো। তারা বাহিনীগুলোকে আওয়ামী সরকারের পেটোয়া বাহিনী হিসেবে, দলীয় বাহিনী হিসেবে ফাংশন করানোর দিকে নিয়ে গেলেন। আমরা বিচার বিভাগের দিকে তাকাই, বিচার বিভাগটা স্বাধীনভাবে ফাংশন করলে বাংলাদেশের মানুষকে আর হতাশার মধ্যে পড়তে হতো না। যদি বাংলাদেশের বিচার বিভাগ সঠিকভাবে ফাংশন করতে পারতো, এই ডিসিশন যদি আগে থেকে চলে আসতো, এমন অনেকগুলো সিদ্ধান্ত যেগুলো সরাসরি বাংলাদেশের রাজনীতিতে ইফেক্ট ফেলে, সেই জায়গাগুলোতে আমরা বিচারপতিদেরকে দলীয় সিদ্ধান্ত দিতে দেখতাম না, কিন্তু সেটা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোকে, এগুলো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান নয়, সেগুলো বেসরকারি প্রতিষ্ঠান, কিন্তু সেগুলোকে আমরা গড়ে তুলতে পারি নাই। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলতে পারি নাই। এই কারণে জাতীয় নাগরিক পার্টির প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা, যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটি গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে পারবে। আমরা আজকে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি, আলোচনার সারবত্য এই যে 75-এর সময়কালে 72-এর পরে ব্যর্থতার দায়ভার যেমন করে আওয়ামী লীগের, রাষ্ট্র গঠনের এই সময়টাতে যারা সংস্কারের পক্ষে নাই তাদেরকেও যদি সংস্কার সম্পূর্ণ করা না হয়, সেই দায়ভার তাদেরকেও ইতিহাসে ভুগতে হবে এবং তাদেরকেও জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। আমরা মনে করি এই গোটা বাংলাদেশটাকে নতুন করে গড়তে হলে আমাদের দলাদলি বাদ দিতে হবে, আমাদের দলীয় সংকীর্ণ চিন্তা বাদ দিতে হবে, এবং বাংলাদেশের পক্ষে যে সংস্কার প্রস্তাবনাগুলো আছে তার পক্ষে আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে, এবং সকলে মিলে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা চালাতে পারবো ভালো করে। বাংলাদেশে আর পেশি শক্তির রাজনীতি থাকবে না, আমরা পলিসি নির্ভর রাজনীতিতে বাংলাদেশে ট্রান্সফর্ম করতে পারবো, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে